হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 6 অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ৭৪তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখবে। ভূমিকা প্রথম লিখতে হবে তোমাদের। ১৯৯২ সালে ৭৪তম সংবিধান সংশোধনী আইন ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এই আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের ৯-এর ক অর্থাৎ নবম ক অংশ যুক্ত করে শহরাঞ্চলে পৌর প্রতিষ্ঠানগুলিকে প্রথমবারের মতো সাংবিধানিক মর্যাদা ও আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে। এবারে বৈশিষ্ট্য দেখো। ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৌর প্রতিষ্ঠান গঠন। এই আইনে শহরের প্রকৃতি অনুযায়ী ৩ ধরনের পৌর প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয়েছে। গ্রাম থেকে শহরে রূপান্তরিত এলাকার জন্য নগর পঞ্চায়েত, ছোট ও মাঝারি শহরের জন্য পৌর পরিষদ এবং বৃহৎ মহানগরের এলাকার জন্য পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেকেন্ড বৈশিষ্ট্য কার্যকাল ও নির্বাচন। প্রতিটি পৌর প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যকাল ৫ বছর নির্দিষ্ট করা হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নতুন নির্বাচন সম্পন্ন করার বাধ্যতামূলক। তবে যে কোনো কারণে ৫ বছর আগে পৌরসভা ভেঙে দেওয়া হলে ৬ মাসের মধ্যে অবশ্যই নির্বাচন করতে হবে। ৩ নম্বর পয়েন্ট আসন সংরক্ষণ। এই সংশোধনী আইনে তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের জন্য তাদের জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণ এবং মোট আসনের অন্তত ১/৩ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। তারপরে দ্বাদশ তফসিল ও ক্ষমতা। দ্বাদশ তফসিল ও ক্ষমতা। সংবিধানের দ্বাদশ তফসিল ১৮টি নির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে নগর পরিকল্পনা, রাস্তাঘাট নির্মাণ, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার মতো বিষয়গুলিতে পৌরসভার ক্ষমতা ও দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়েছে। এবার আছে দেখো কমিটি ও কমিশন গঠন। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে ৩ লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট এলাকায় ওয়ার্ড কমিটি গঠন, জেলা স্তরে জেলা পরিকল্পনা কমিটি গঠন এবং সুষ্ঠু নির্বাচন ও অর্থ বন্টনের জন্য যথাক্রমে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য অর্থ কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তারপর উপসংহার। পরিশেষে বলা যায় ৭৪তম সংবিধান সংশোধনী আইন শুধুমাত্র পৌর প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক স্বীকৃতি দেয়নি, বরং শহরের সাধারণ নাগরিকদের প্রশাসনিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। এই আইন ভারতের নগরকেন্দ্রিক গণতন্ত্রকে তৃণমূল স্তরে শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করতে বিশেষ ভূমিকা পালন করছে। এবার আজকের ক্লাসের দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটি বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। দেখো, এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রথমেই তোমরা লিখবে ভূমিকা। ১৯৭৩ সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন ও বুনিয়াদী স্তর হলো গ্রাম পঞ্চায়েত। ৩টে স্তর আছে। নিচেরটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর দ্বিতীয় পঞ্চায়েত সমিতি, ৩ নম্বর হচ্ছে জেলা পরিষদ। এই জন্য সর্বনিম্ন স্তর বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা এবং তৃণমূল স্তরের গণতন্ত্রকে শক্তিশালী করতে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে গ্রাম পঞ্চায়েতের গঠন, সেখানে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে এক বা একাধিক মৌজা বা গ্রামের অংশ বিশেষ নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ৫ থেকে ৩০-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। সদস্যরা গ্রামের প্রাপ্তবয়স্ক ভোটারদের দ্বারা প্রত্যক্ষ ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হন। এই ব্যবস্থায় তপশিলি জাতি,
তপশিলি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। বর্তমানে মোট আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষিত। নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং একজনকে উপপ্রধান নির্বাচন করেন। প্রধান হলেন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান ও সভাপতি। এবার ক্ষমতা কার্যাবলী দেখো। এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানত 3 ধরনের কাজ সম্পন্ন করতে হয় গ্রাম পঞ্চায়েতকে। 1 নম্বর হচ্ছে বাধ্যতামূলক কাজ, জনস্বাস্থ্য রক্ষা, পানীয় জলের সরবরাহ, গ্রাম্য রাস্তাঘাট ও নিকাশি নালা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, শ্মশান বা কবরস্থান রক্ষণাবেক্ষণ এবং জন্ম মৃত্যু নিবন্ধীকরণ ইত্যাদি। সেকেন্ড হচ্ছে ইচ্ছাধীন বা অর্পিত কাজ। এখানে কি বলা হচ্ছে দেখো, রাস্তায় আলোকসজ্জা, পাঠাগার ও প্রমোদ কক্ষ স্থাপন, বৃক্ষরোপণ, সমবায় গঠন এবং হাট বাজার পরিচালনা। 3 নম্বর উন্নয়নমূলক কাজ, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন মনরেগা বা 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং গ্রাম সংসদ ও গ্রামসভার বার্ষিক সভার আয়োজন করা। এছাড়া গ্রাম পঞ্চায়েত আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু কর, অভিকর ও ফি বসানো এবং তা আদায় করার ক্ষমতা ভোগ করে। এবার উপসংহার দেখো শেষে। উপসংহারে কি বলা হচ্ছে? পরিশেষে বলা যায়, গ্রাম পঞ্চায়েত হলো গ্রামীণ উন্নয়নের চাবিকাঠি। গ্রামের সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান এবং বিকেন্দ্রীকৃত পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা গ্রামের সরকার অপরিহার্য ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্নের উত্তর।